হাতের জন্য হাত মোজাই জরুরি আর পায়ের জন্য পা মোজা। উল্টোটা করলে কিন্তু সেটা জাস্টিফাইড হয় না, বা দুটোকেই যদি আমরা হাতের মোজা পায়েও পরি অথবা পায়ের মোজা হাতেও পরি, বিষয়টা নিরপেক্ষতা হয় না, বরং আপাত এই যে বৈষম্য, সেটাই নিরপেক্ষতা। কারণ সেটা তার প্রযোজ্যতা অনুযায়ী আকৃতিটা পরিবর্তন করে নিচ্ছে। সেই সুবিধা না দিলে সেটাই পরাধীনতা বা সেটাই উম, পক্ষপাতিত্ব। সেরকমই ভারতবর্ষের আইন ব্যবস্থাও যদিও নিরপেক্ষ নয়, আইন ব্যবস্থা এবং আইন বিষয় দুটি কিন্তু আলাদা। আইন কিন্তু নিরপেক্ষ, আইন ব্যবস্থা নয়। আইনি ব্যবস্থা বলতে কি বোঝায়, যে যে পদ্ধতি বা যে মানুষগুলোর মধ্যে দিয়ে, অর্থাৎ আইনের রক্ষকদের মধ্যে দিয়ে আইনটা মানুষের উপরে লাগু হয়, সেটাই আইন ব্যবস্থা। আইন তো একরকম লেখাই রয়েছে, সেই যে লেখা রয়েছে সেটা কিন্তু খুব খারাপ নয়, যথেষ্ট ভালো ভেবেচিন্তে লেখা হয়েছে এবং সময়ের সাথে সাথে সেটা বদলাতেও থাকে সোসাইটির চিত্র অনুযায়ী। বিভিন্ন সময়ের প্রেক্ষিতে আইনের কিছু বদল প্রয়োজন পড়ে, তো সেইভাবে আইনের বদল আসে। তো আইনের বদল আসাটা কিন্তু সমাজের চিত্র অনুযায়ী আসে। তো সমাজে পরিবর্তন এলে তবেই আইনে বদল আসে। আইনের বদল কিন্তু শুধুমাত্র ওই হল্লা করে মিছিল করে আসে না, বা এটা আন্দোলনের বিষয় ওটা নয়। আন্দোলনের বিষয় সামাজিক চিত্র পরিবর্তন করা। বর্তমান ক্ষেত্রে যেটা দেখা যায় যে আইন মহিলাদের পক্ষে, এই কথাটা বলে আইন ব্যবস্থার যে মানুষরা রয়েছেন তারা কি করেন, এমনভাবে নিয়ন্ত্রণ করেন বিষয়টিকে যেন মনে হয় আইন মহিলাদেরই পক্ষে। কিন্তু ছেলেদের জন্য প্রচুর আইন রয়েছে, ছেলেদের জন্য স্পেসিফিক না থাকলেও জেনারেল যে আইনগুলো রয়েছে সেগুলো যথেষ্ট তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর সব আইন তো ছেলেদের দরকার নেই। যেমন ধরুন, আমরা যদি বলি ডোমেস্টিক ভায়োলেন্স, এটা ছেলেদেরও থাকা দরকার। ছেলেদের কি মারধর করা হয় না? ছেলেদের প্রতি কি অন্যায় হয় না? হয়। কিন্তু এটা আসছে বৈবাহিক ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে। যেমন একটা মেয়ে, সে তো বিয়ে হয়ে অন্য বাড়িতে আসছে, যদি সংখ্যার বিচারেও ধরি সেই বাড়ির লোক সংখ্যা অনেক বেশি, অর্থাৎ তারা অলরেডি একতাবদ্ধ, সেখানে একজন বহিরাগত আসছে। তো সেই বহিরাগতকে রক্ষা দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ আইন তো প্রয়োজনই রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটা বলা চলে না যে ছেলেদের কেন থাকবে না, বরং এটা বলা যায় যে মেয়েরা সেই আইনটার মিসইউজ না করুক। আর অ্যাকচুয়ালি মেয়েরা কি করে, আইনটার মিসইউজ কতটুকু জানে? মেয়েরা আইন সম্বন্ধে বিশেষ জানে না, কিন্তু শুধু ওরা এটা জানে যে আইন নাকি মেয়েদের পক্ষে, যেটা একটা অপপ্রচার। এই অপপ্রচারটা করছেন মূলত আইনের রক্ষক যারা রয়েছেন, এই গোষ্ঠীটা, অর্থাৎ আইনি ব্যবস্থার অংশ যারা, তারা নিজেদের স্বার্থে, আর্থিক প্রলোভনে, প্রচুর পয়সা ইনকাম করার প্রলোভন থেকেই তারা আইনটাকে বিকৃত করে এমনভাবে প্রচার করেন যেন মনে হয় আইন মেয়েদের পক্ষে। এবং এর ফলশ্রুত বেশ কিছু ছেলেদের আমরা দেখছি, তারা ভেবে নেয় যে আইন তাদের পক্ষে নেই, কিছুই হবে না, অর্থাৎ আমার কোনো প্রতিবাদ করার জায়গাই নেই। সে প্রতিবাদই করে না, একতরফা বিষয়টাকে মেনে নেয়। আর কিছু ছেলে তো আত্মহত্যাই করে, প্রচুর ছেলে আত্মহত্যা করে বিবাহিত এই বৈবাহিক সমস্যার কারণে। আমরা জানি রিসেন্ট বেশ কিছু ঘটনা আছে, আলাদা করে উল্লেখ করছি না। কিন্তু আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আইন নিরপেক্ষই। ছেলেদের পক্ষে যথেষ্ট আইন রয়েছে, যেগুলো জেনারেল আইন আর কি, আলাদা করে ছেলেদের পক্ষে নেই বটে। কিন্তু অথবা মেয়েরাও যে কেসটা করছে আদালতে গিয়ে, সেইটাও যদি সঠিকভাবে লড়া হয়, সেটাতেও তো নিষ্পত্তি হয়ে যাবে যে ছেলেটাই নির্দোষ ছিল। অর্থাৎ সেইটাও যদি সঠিকভাবে লড়া হয় তাহলেও কিন্তু একটা পথ আসে। যদিও আর একটা সমস্যা রয়েছে, আইনি ব্যবস্থা এতই ডিলেড যে সেই কারণেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ফলস কেসগুলো করা হয়, এই আশায় যে অনেক দিন পরে তো হবে, 8-10 বছর পরে তো এর সমাধান হবে, ততদিনে আমি আমার যা সুবিধা নেওয়ার নিয়ে নেব। ইতিমধ্যে তাৎক্ষণিক যে ব্যবস্থাগুলো হয়ে যায়, যে আইন সঠিক বেঠিক না ভেবেই যে কিছু কিছু বিচার, ইন্টারিম অর্ডার কিছু হয়ে যায়, সেইগুলোর আশাতেই কিন্তু করা হয়। আলটিমেটলি ওই আইনগুলো নিয়ে যদি লড়তে থাকা যায়, ওই কেসে কিন্তু ছেলেটাই জয়লাভ করবে, কারণ মিথ্যে কেস কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। সেখানে এক পক্ষের শিথিলতা, অর্থাৎ ছেলেরা জানে যে আইন আমাদের পক্ষে নয় বলেই তারা সেটা ছেড়ে দেয়। সেই জন্যে সম্ভব হয় একটা মিথ্যে কেস চাপিয়ে দিয়ে কোনো একটা ছেলেকে জব্দ করা, এবং সেই জব্দটা কিন্তু মারাত্মক লেভেলের। ধরুন, হতে পারে প্রচুর টাকার পরিমাণ চাপিয়ে দিল তার উপরে, হতে পারে তার ছেলে বা মেয়ে অর্থাৎ সন্তানকে তার থেকে দূরে করে দিল চিরতরে, এই লেভেলের সমস্যা বা এই লেভেলের বঞ্চনা। তো যাই হোক, এটার থেকে উঠে আসার কিন্তু উপায় আছে। পুরুষের পক্ষেও আইন, আইন মহিলার পক্ষেও আইন, সবার জন্যেই
তো সেই যেটাকে ব্যবহার করে সঠিক এবং সৎ উকিলবাবুর সহায়তা এটা খুব জরুরি, কারণ বেশিরভাগ উকিলবাবুরাই আজকাল সৎ নন, 99% নন, এবং তারা দুই পক্ষের উকিল নিজেদের মধ্যে সমঝোতা করে ব্যাপারটাকে এমন জায়গায় নিয়ে যান যাতে করে সংসারটার কী হলো বৈবাহিক ক্ষেত্রে, বা কোনো কেউ যদি জমি জমার ব্যাপারেও এসে থাকে, তার জমি পেলো কি পেলো না সেটা নয়, তারা দেখে উকিল দুই পক্ষেরই উকিল তাদের কি ইনকাম হবে, সেই মতো করেই তারা নিজেদের মধ্যে আলোচনা করে কেসটাকে এমনভাবে নেয় যে তাদের যথেষ্ট লাভ হয়। আর এখানে লাভ কিন্তু যথেষ্ট, মানে বিশাল পরিমাণে হয় উকিলদের আর কি। ধরুন অ্যালিমনির টাকা তার অংশ তারা পাবে, প্লাস ভুল বুঝিয়ে মাঝে মাঝেই মক্কেলের থেকে পয়সা নেওয়া যাবে। তো যাই হোক, এইভাবে বঞ্চনা হতে থাকে। তো এইখানে সঠিক উকিলবাবুর সাহায্যে সঠিকভাবে লড়ে সামনের 5 বছরেও যদি আমরা অন্তত 500 কেসও কোর্ট থেকে বিভিন্ন একটা অঞ্চল থেকে আলাদা করে নেওয়া যেতে পারে, যে শুধু নদিয়া হতে পারে, শুধু উত্তর 24 পরগনা, শুধু কলকাতা, আমরা যদি জেলাভিত্তিকও নিই, সেখানেও যদি একটা পরিবর্তন আনা যায়, আনা অবশ্যই যায়। যদি 500 কেসও আমরা সামনের 5 বছরে সঠিকভাবে লড়ে দিতে পারি, অর্থাৎ দেখা যায় যে সেখানে মহিলারা কোণঠাসা হচ্ছে আইনি ব্যবস্থার মাধ্যমেই, তাহলে কিন্তু চিত্রটা বদলায়। এবং এটা কিন্তু শুরু হয়েছে। আমরা এই একটা গ্রুপের মতো থাকি, আমরা আসলে উই লাভ ফ্যামিলি আমাদের গ্রুপটার নাম। আমার নাম কৌশিক, কৌশিক আমার ছদ্মনাম। তো আমরা উই লাভ ফ্যামিলির যে গ্রুপটিতে থাকি, সবাই মিলে থাকি, যেখানে সমস্ত ব্রোকেন ফ্যামিলির কাউন্টার পার্টরাই রয়েছে। তো আমরা কিন্তু সৌভাগ্যক্রমে উকিলবাবুদের সহায়তা পাচ্ছি, সেটা আমাদের সৌভাগ্য। তো তাদের মাধ্যমে সঠিক পথনির্দেশের মধ্যে দিয়ে আমরা যে বিচার পাচ্ছি, সেটা কিন্তু অনেক সময়ই, যদিও সেটা কষ্ট সাপেক্ষ, সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ, কিন্তু সেটা ব্যয় সাপেক্ষ নয়। কারণ যদি ব্যয় সাপেক্ষই হয় বিচার ব্যবস্থা, তাহলে কিন্তু সেটার সুবিচার থাকে না, মোটেও থাকে না। পয়সার বিনিময়ে তো অনেকেই আইন কিনে নিতে পারে, কিন্তু সেটা আন্দোলনে পরিণত হয় না। আন্দোলন সেটা তখন হয় যখন সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করতে পারে, সেই পরিষেবা নিতে পারে, তাতেই সামগ্রিক পরিবর্তন আসে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সুলভে পরিষেবা পাওয়া খুব জরুরি, সুলভে সুবিচার পাওয়া খুব জরুরি। অনেক খরচ করে যদি আমি দুর্লভ যদি হয়ে যায়, অর্থাৎ খরচ করে পাওয়া যাবে দুর্লভ সুবিচার, কিন্তু আসলে সুবিচার নয়। তো যাই হোক, তো আমাদের সৌভাগ্যক্রমে আমরা এমন একটা গ্রুপের অংশ হতে পেরেছি, যেখানে সঠিক উকিলবাবু, মনস্তত্ত্ববিদ, সাইকোলজিস্ট সবাই রয়েছেন, যাদের সহায়তায় মানসিক ধাক্কা সামলে ওঠা থেকে শুরু করে আইনি সমস্যা, সঠিক পথে সুবিচার, উকিলদের মধ্যে যে সমঝোতা হয় সেখান থেকে দূরে থেকে, এইভাবে বেশ কিছু ক্ষেত্রে আমরা কিছুটা করে অগ্রসর হয়েছি, যেখানে অপর পক্ষকে, অর্থাৎ আমাদের যে প্রতিপক্ষ, এখানে দুর্ভাগ্যক্রমে আমাদের ওয়াইফরাই, তাদেরকে কিছুটা হলেও কোণঠাসা করা যাচ্ছে। এবং লং টার্মে হয়তো 5 বছরে আরও কোণঠাসা করা যাবে। এবং নতুন যদি কোনো এরকম প্রতারিত থাকেন, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা প্রথম থেকেই যদি লাগু করা যায়, তাহলে কিন্তু সুবিচারের মাধ্যমেই একটা প্রতিবাদ গড়ে উঠতে পারে। আলাদা করে রাস্তায় ঝান্ডা নিয়ে বেরোনোর বিষয় নয় এটা। যাই হোক, বোঝাতে পারলাম হয়তো। না বুঝতে পারলে এখানে জানান যারা এটা শুনছেন। নমস্কার।